বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলে আমরা পলিটিক্যাল ইফেক্ট দেখতে পাই, আর প্রতিটি পলিটিক্যাল ইফেক্ট কোনো না কোনো প্রজন্ম দ্বারা প্রভাবিত হয়। তেমনই একটি প্রজন্ম হলো জেনজেড। আজকের ভিডিওতে আমরা জেনজেডের উত্থান ও পরিচয় এবং যুগ ভিত্তিক রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করব, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের সূচনা, শিল্প বিপ্লবী যুগ, বিশ্বযুদ্ধ মতাদর্শের যুগ, শীতল যুদ্ধ যুগ এবং সমসাময়িক যুগ। এছাড়াও আমরা প্রজন্মগুলো নিয়ে কথা বলবো যারা মূলত বিভিন্ন যুগে বিশ্ব রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছে, যা রাষ্ট্র ও জনগণের মাঝে পারস্পরিক সম্পর্ক তৈরি করেছে। তাই ভিডিওটি দীর্ঘায়িত হবে, অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। জেনারেশন থিওরি বা প্রজন্ম তত্ত্বের মূল ধারায় প্রথমে আসে মার্কিন ইতিহাসবিদ ও সমাজতত্ত্ববিদ উইলিয়াম স্ট্রেচ এবং নীল হাউল এর হাত ধরে। তারা 1991 সালে তাদের প্রথম বই প্রকাশ করেন। বইটির নাম হচ্ছে জেনারেশনস দ্য হিস্টোরি অফ আমেরিকানস ফিউচার। এই বইতে সর্বপ্রথম ধারাবাহিকভাবে দেখানো হয় ইতিহাসকে বিভিন্ন প্রজন্ম বা জেনারেশনে বিভক্ত করা যায়। পরবর্তীতে 1997 সালে তাদের দ্বিতীয় বই দ্য প্রোথ টার্নিং বই প্রকাশিত হয়, আর এই বইতে এই তথ্য ব্যাপকভাবে আলোচনা করা হয়, যা তখন সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে। জেনারেশন থিওরির মূল ধারা হলো প্রতিটি 20 থেকে 25 বছর একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে, আর প্রতিটি প্রজন্ম তাদের জন্মকালীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। প্রজন্মভিত্তিক এই ধারাবাহিকতা ইতিহাস ও রাজনীতির গতিপথকে সহজভাবে বোঝাতে সহায়ক হয়। জেনজেড সম্পর্কে জানতে হলে আমাদেরকে বিভিন্ন যুগের রাজনৈতিক প্রভাব এবং প্রজন্ম সম্পর্কে জানতে হবে। তাই আমাদেরকে প্রাচীন যুগে ফিরে যেতে হবে, আর এছাড়াও প্রাচীন যুগে যেসব গুরুত্বপূর্ণ ঘটনাবলী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। চলুন শুরু করি। প্রাচীন যুগের প্রজন্ম ছিল ট্রাইবাল বা অ্যাগ্রেরিয়ান জেনারেশন। তারা গোত্র ও কৃষিভিত্তিক সমাজে বসবাস করত। এই প্রজন্মের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নদীর তীরবর্তী সভ্যতা, নগর রাষ্ট্র এবং সাম্রাজ্যের উত্থান ঘটে। তবে তাদের সমাজ ও রাজনীতিতে ধর্মীয় প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। যেমন মিশরের ফারাওরা নিজেদেরকে সূর্য দেবতা রায়ের প্রতিনিধি মনে করত, ফলে রাজনীতি ও ধর্ম একই সাথে পরিচালিত হতো। মেসোপটেমিয়ার সুমেরীয়রা দেবতাদের জন্য জিগুরাট মন্দির নির্মাণ করত, যেখানে পুরোহিতরাই নগর রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের প্রভাব রাখত। এছাড়াও ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু উপত্যকা বা হরপ্পা, মৌর্য সাম্রাজ্যের সম্রাট আশেক ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রচার করে রাজনীতি এবং সমাজ পরিচালনা করেন। এই ট্রাইবাল বা অ্যাগ্রেরিয়ান জেনারেশনের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন ট্রোজেন যুদ্ধ খ্রিস্টপূর্ব 500 শতকে এই যুদ্ধ সংঘটিত হয়। গ্রিক পুরাণ এবং সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে। গ্রিকরা জয় হয় এবং ঐতিহাসিক ট্রয় নগরী এই যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়েছিল। পার্সিয়ান যুদ্ধসমূহ খ্রিস্টপূর্ব 5ম শতকে এই যুদ্ধসমূহ সংঘটিত হয়েছিল। গ্রিক এবং পার্শ্ব সাম্রাজ্যের সংঘর্ষে গ্রিক নগরী জয়লাভ করে এবং পার্শ্ব পরাজিত হয়। পেলোপনেশিয়ান যুদ্ধ 431 থেকে 404 খ্রিস্টপূর্বে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধতে অ্যাথেন্স বনাম স্পার্টা যুদ্ধ করেছিল। এখানে স্পার্টা জয় হয় এবং গ্রিক নগর রাষ্ট্রের পতন ত্বরান্বিত হয়েছিল। পিউনিক যুদ্ধসমূহ 264 থেকে 146 খ্রিস্টপূর্বে পিউনিক যুদ্ধসমূহ সংঘটিত হয় রোমান বনাম কার্থেজ, যার ফলে রোমান সাম্রাজ্যের উত্থান ঘটে এবং রোম সাম্রাজ্য বিজয় লাভ করে, আর এর ফলশ্রুতিতে কার্থেজ ধ্বংস হয়ে যায়। আর এর ফলাফল হিসাবে খ্রিস্টপূর্ব 27 সালে অগাস্টাস সিজারের অধীনে রোম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এটি ভূমধ্যসাগরীয় অঞ্চল, পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ছিল। আইন, প্রশাসন, স্থাপত্য এবং সংস্কৃতিতে এর প্রভাব অপরিসীম ছিল। এছাড়াও 336 থেকে 323 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয় যাত্রা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়েছে। তিনি পার্শ্ব সাম্রাজ্য, মিশর, মেসোপটেমিয়া, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল সহ বিশাল অঞ্চল জয় করেছেন। এর ফলে গ্রিক সংস্কৃতি, ভাষা এবং দর্শন এশিয়া ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে, যা হেলেনিস্টিক যুগের নামে পরিচিত। মধ্যযুগের প্রজন্ম ছিল ফিউডাল জেনারেশন। ধর্ম ও সমাজতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে এই প্রজন্মের আবির্ভাব ঘটে। প্রাচীন যুগে যখন ধর্ম এবং মতাদর্শকে দমন করতে শাসকগণ প্রভাবিত হন, তখন ফিউডাল প্রজন্ম চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করে এবং প্রাচীন যুগের আদর্শগত কাঠামো ভেঙে মধ্যযুগের প্রভাব বিস্তার করে। জমির মালিকানা ও ভূমির ভোগের মাধ্যমে ফিউডাল লর্ডরা রাজনীতিতে প্রভাব ফেলত। নাইটরা শাসক এবং জমিদারদের সেনাশক্তি হিসেবে কাজ করত, যা যুদ্ধ এবং ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ফিউডাল প্রজন্ম ধর্মীয় নিয়ম মেনে রাজা এবং স্থানীয় লর্ডদের সমর্থন করত।
যেমন অষ্টম নবম শতকে ইউরোপের শার্লেমেগনের শাসন, যা সমাজতান্ত্রিক ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1066 সালে ইংল্যান্ডের উইলিয়াম দ্য ওয়াকার, যিনি জমিদার শ্রেণীর মাধ্যমে ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। 1215 সালের ম্যাগনা কার্টা, জমিদার শ্রেণী রাজাকে তাদের স্বীকৃতি দিতে বাধ্য করে। এই ফিউডাল জেনারেশনের প্রভাবে কিছু যুদ্ধ সংঘটিত হয়, যেমন মুসলিম সাম্রাজ্যের উত্থান। মুসলিম সাম্রাজ্য উত্থান শুরু হয় 622 সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, পরবর্তীতে আব্বাসি খেলাফত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, স্পেন এবং মধ্য এশিয়ায় বিস্তৃত হয়। এই সাম্রাজ্যগুলো বিজ্ঞান, দর্শন, শিল্পকলা এবং বাণিজ্যে বিশেষ অবদান রাখে, যা ইসলামী যুগে স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ক্রুসেডের যুদ্ধসমূহ 1100 থেকে 1300 শতকে জেরুজালেম দখলের জন্য খ্রিস্টান এবং মুসলমানদের মাঝে ক্রুসেডের যুদ্ধসমূহ সংঘটিত হয়। শুরুতে খ্রিস্টানরা আংশিকভাবে সাফল্য পেলেও শেষ পর্যন্ত মুসলমানরা অর্থাৎ সালাউদ্দিন ও পরে মামলুক অটোম্যানরা বিজয় হয়। 100 ইয়ার্স ওয়ার 1337 থেকে 1453 সালে 100 ইয়ার্স ওয়ার ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে সংঘটিত হয়। মধ্যযুগীয় রাজনীতি এবং সেনাবাহিনীতে বড় পরিবর্তন আনে এই যুদ্ধ। এই যুদ্ধে ফ্রান্স বিজয় লাভ করে এবং ইংল্যান্ড ইউরোপ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যুগকে বিশেষভাবে প্রভাবিত করে চেঙ্গিস খান। চেঙ্গিস খান মঙ্গল গোত্রগুলোকে একত্রিত করে 1206 সালে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে মঙ্গোলীয়রা মধ্য এশিয়া, চীন, পার্শ্ব এবং পূর্ব ইউরোপের বিশাল অঞ্চল জয় করে। তার সাম্রাজ্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় স্থল ভিত্তিক সাম্রাজ্য হিসেবে পরিগণিত হয়। এছাড়াও 1453 সালে তুর্কিরা কনস্ট্যান্টিনোপলকে ইস্তাম্বুলে রূপান্তর করে, যার পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ও আধুনিক যুগের সূচনা হয়। আধুনিক যুগের সূচনা লগ্নে এনলাইটেনমেন্ট জেনারেশনের আবির্ভাব ঘটে। মধ্যযুগের শাসক এবং ধর্মীয় নেতারা নিজেদের স্বার্থ, ধর্মীয় নীতি বিকৃত করে জনগণের উপর চাপিয়ে দিত। এর প্রতিক্রিয়ায় মানুষ স্বাধীন চিন্তা, যুক্তিবাদ, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সমাজ এবং রাজনীতিকে নতুনভাবে দেখতে শুরু করে। এভাবে এনলাইটেনমেন্ট জেনারেশন অর্থাৎ আলোকায়ন প্রজন্মের চিন্তাধারায় পরবর্তীকালে 1776 সালে আমেরিকান বিপ্লব ও 1789 সালে ফরাসি বিপ্লবের ভিত্তি স্থাপন করে। যেমন নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে এ রাজনীতিতে বাস্তববাদ এবং ক্ষমতার কৌশল প্রবর্তন করেন। মার্টিন লুথার ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে ক্যাথলিক চার্চের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন, যার ফলে ইউরোপের নতুন রাজনৈতিক এবং ধর্মীয় ভারসাম্য তৈরি হয়। এছাড়াও গ্যালিলিও, কেপলার, কপারনিকাস বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রচলিত ধর্মীয় মহাবিশ্ব ধারণাকে ভেঙে যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন। আর ভলতেয়ার ও রুশো এর চিন্তাধারায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তির স্বাধীনতার ধারণাকে রাজনীতিতে প্রভাব বিস্তার করে। এছাড়াও এনলাইটেনমেন্ট জেনারেশনের প্রভাবে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন ইতালিয়ান যুদ্ধ 1494 থেকে 1559 সালে এই যুদ্ধসমূহ সংঘটিত হয়। ফ্রান্স প্রথমে কিছুটা বিজয় হলেও শেষমেশ স্পেন এবং হাবসবার্গের সাম্রাজ্যের প্রভাব বিস্তার করে। 30 ইয়ার্স ওয়ার 1618 থেকে 1668 সালে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক খ্রিস্টানদের মাঝে যুদ্ধ সংঘটিত হয়। শেষমেশ কোনো পক্ষে পুরোপুরি বিজয় হয়নি, তবে ফ্রান্স ও সুইডেন শক্তিশালী হয় এবং হাবসবার্গরা দুর্বল হয়ে পড়ে। ইংরেজ গৃহযুদ্ধ 1642 থেকে 1651 সালে ইংরেজ গৃহযুদ্ধ রাজতন্ত্র বনাম সংসদীয় গণতন্ত্রের মাঝে সংঘটিত হয়। পার্লামেন্টারিরা জয় হয়, রাজা চার্লস মৃত্যুদণ্ড পান ও সংসদীয় গণতন্ত্রের ভিত্তি গড়ে ওঠে। এই যুগের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইফেক্ট হচ্ছে উপনিবেশবাদ। আনুমানিক 1500 থেকে 1700 খ্রিস্টাব্দে এই উপনিবেশবাদের সূচনা হয়। ইউরোপের দেশগুলো সমুদ্র পথে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে এবং উপনিবেশ স্থাপন করে। আমাদের পরিকল্পনা ছিল প্রাচীন যুগ থেকে সমসাময়িক যুগ পর্যন্ত সমস্ত যুগ, জেনারেশন এবং পলিটিক্যাল ইফেক্টগুলো নিয়ে আলোচনা করা। আর এই জেনারেশন দ্বারা প্রভাবিত হয়ে যেসব ঘটনা এবং যুদ্ধগুলো সংঘটিত হয়েছে তা নিয়ে আলোচনা করা। কিন্তু আমাদের ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা উক্ত ভিডিওকে 4টি খণ্ডে বিভক্ত করেছি। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।